এইচএসসি 26 ফার্স্ট ব্যাচ কমার্স গ্যালারি। শুরুতে আজকে আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের সিলেবাস নিয়ে। কারণ তোমরা কেউ সায়েন্স থেকে আসছো, কেউ কমার্স থেকে পড়ে আসছো, কেউ আর্টস থেকে আসছো, তাই না? এই জন্য আজকে তোমাদের উচিত হবে সিলেবাস সম্বন্ধে ধারণা দেওয়া। তা আমরা জানি সচরাচর সব সাবজেক্টের সৃজনশীল আমরা কি করি, ক খ গ ঘ লেখি, তাই না? ক খ গ আর ঘ লেখি। 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক আর 4 মার্ক, তাই তো নাকি? এখন দেখো যে হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিস্থিতিটা কি, দেখো হিসাব বিজ্ঞানেরটা হচ্ছে ক নাম্বার হচ্ছে 2, খ নাম্বারে 4 আর গ নাম্বার হচ্ছে 4। আমাদের এখন তাহলে এই সিস্টেমটা কি হয়ে যাবে, আর থাকবে না। তাহলে হিসাব বিজ্ঞানের আমাদের ক নাম্বারে কত 2, খ কত 4, গ কত 4। ক্লিয়ার তো নাকি? এখন আসো এইটার কোশ্চেনের সিলেবাসটা, প্রশ্নের ধরনটা কিরকম হবে। প্রশ্নের ধরন হচ্ছে বিভাগ থাকবে 2টি। বিভাগ কয়টি? 2টি। একটি হচ্ছে ক বিভাগ। কি বিভাগ? ক বিভাগ। হ্যাঁ, একটা হলো ক বিভাগ, আর একটা হচ্ছে খ বিভাগ। একটা হলো ক বিভাগ আর একটা কি খ বিভাগ। ক বিভাগের প্রশ্ন হবে 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার। তাহলে ক বিভাগে কোনটা লিখতে হবে? এটা হলো বাধ্যতামূলক। কি হলো? বাধ্যতামূলক। এটা হচ্ছে বাধ্যতামূলক, করতেই হবে এটা। তাহলে ক বিভাগ তোমাদের মাস্ট বি করতেই হবে। তাহলে ক বিভাগে কোনটা অ্যানসার করতে হবে? 2টা। ক বিভাগে কয়টা? 2টা। ঠিক আছে। তাহলে 2টা এই অধ্যায় 2টা যে করতে হবে। এই অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিবরণী। এর নাম কি? আর্থিক বিবরণী। এটা কিন্তু অঙ্কের কিন্তু শেষ ধাপা বলা হয়। আর্থিক বিবরণী কিন্তু ফার্স্টে, যেহেতু ফাইনাল পরীক্ষায় বা হিসাব বিজ্ঞান সিলেবাসের 1 নাম্বার আর 2 নাম্বার এই অঙ্কটা পড়ে। আর্থিক বিবরণী বাধ্যতামূলক তোমাদের কোশ্চেনে করতেই হবে। কিন্তু এই আর্থিক বিবরণী যদি ফার্স্টে থেকেই আমি শুরু করি তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? কিছুই বুঝতে পারবে না। এই জন্য আর্থিক বিবরণীটা আমরা পরে করাই। কারণ সব অঙ্কের শেষে সব অধ্যায় সম্বন্ধে ধারণা নেওয়ার পর আমাদের আর্থিক বিবরণী তখন আমরা ছাত্রদেরকে শেখাই। এই জন্য বাধ্যতামূলক হওয়ার সত্ত্বেও আমরা এই আর্থিক বিবরণীটা পরে করাই। আর খ বিভাগ থেকে করতে হবে যে কোনো 60টি। কয়টি? 60টি। যে কোনো 60টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? 60টি প্রশ্ন। তাহলে খ বিভাগ থেকে কয়টি করা লাগবে? 60টি প্রশ্ন। ঠিক আছে? তাহলে খ বিভাগ থেকে 60টি প্রশ্ন করতে হবে। এবং এখানে খ বিভাগ থেকে খ বিভাগ থেকে যে কোনো 5টি করতে হবে। খ বিভাগ থেকে কয়টি করতে হবে? 5টি। অঙ্ক থাকবে হলো 9টি। অঙ্ক কয়টি থাকবে? 9টি। দেখো অঙ্ক থাকবে 9টি। কয়টি? 9টি। অঙ্ক কয়টি থাকবে? 9টি। এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের একটা ফুল সিলেবাসের ধারণা। তাহলে ক বিভাগ থেকে 1 আর 2, তার মানে 1 আর 2 মিলে কত হচ্ছে? 20। খ বিভাগ থেকে হচ্ছে 1 থেকে কটা অ্যানসার করতে হবে? 5টায়। 5টায় থাকবে হলো 50। 5টায় কয়টা? 50। আর এম সিকিউ থাকবে হলো 30। এই হলো 100-এর মধ্যে অ্যানসার। এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মধ্যেও যেটা বিষয়, সেকেন্ড পার্টের মধ্যেও একই সিলেবাস। তাহলে এখন আমরা যেটা ধারণা দেব যে হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন ধারণা কিভাবে কোশ্চেনটার প্যাটার্ন হয়, সেটা কিন্তু আজকে তোমাদেরকে প্রথম দিন এটা ধারণা দিলাম। ধারণাটা হচ্ছে কি, হিসাব বিজ্ঞানের ক খ গ 3টি প্রশ্ন লিখতে হয়। ক তে 2, খ তে 4 আর গ তে 4। আর হিসাব বিজ্ঞানের কোশ্চেনের প্যাটার্নটা কয় ধরনের হবে? 2 ধরনের হবে। কয় ধরনের? একটা ক বিভাগ আর একটা খ বিভাগ। ক বিভাগ বাধ্যতামূলক আর খ বিভাগ হচ্ছে যে কোনো 5টি অঙ্ক করতে হবে। ঠিক আছে? এরপরে এটা কোশ্চেন সম্বন্ধে ধারণা শেষ। এর দ্বিতীয় ধাপ আসছে। দেখো হিসাবের তুমি ফার্স্টেই যদি তোমাকে অঙ্ক ধরায় তুমি কিন্তু করতে পারো না। ঠিক আছে? প্রথমেই যদি তোমাকে অঙ্ক ধরায় কিন্তু করতে পারো না। এই জন্য যেমন আমরা
1 2 তে যখন আমরা করি তখন আমরা কি শিখি? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিখি। স্বরীয়, স্বরিয়া, রাষ্ট্রীয়, দীর্ঘই, ক খ এগুলো শিখে কি শিখে রাখছি। সেই রকম তোমরা অনেকেই যারা সায়েন্স থেকে আসছো বা আর্টস থেকে আসছো, হিসাব বিজ্ঞান সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নাই। এই ধারণাটা নেওয়ার জন্য যেমন তোমাদের ইংরেজিতে লেটার এ বি সি ডি শিখায় না, তার বাংলাতে আকার উকার রাষ্ট্র উকার এগুলো শিখায়। তো ঠিক হিসাব বিজ্ঞানের প্রথম পর্যায়ে তোমাকে অঙ্ক করতে গেলে এই ধাপগুলো শিখতে হবে, বেসিক ধারণা, যেটাকে হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা বলা হয়। কি বলা হয়? হিসাবের মৌলিক ধারণা তোমাকে আগে জানতে হবে। কি জানতে হবে? হিসাবের মৌলিক ধারণা। হিসাবের, তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিসাবের কি ধারণা? মৌলিক ধারণা। এই মৌলিক ধারণা আমরা কেন করব? কারণ এই মৌলিক ধারণাগুলো বারবার পরপর প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা সিলেবাসে, প্রত্যেকটা অধ্যায়ে আমাদের এই মৌলিক ধারণাগুলো সচরাচর আসে এবং এই মৌলিক ধারণাগুলো ভালো যদি তোমাদের মাথার মধ্যে ঢুকে যায় তাহলেই কিন্তু তোমাদের মোটামুটি একটা অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান সম্বন্ধে তোমাদের ধারণা মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে? কিন্তু ডিরেক্ট যদি আমি অঙ্ক করাই তোমাদের, তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে, অনেক অঙ্ক করতে প্র্যাকটিস করতে 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 বাট অঙ্ক করতে শিখবে, কিন্তু কোনটা কি হবে, কার পরে কি হবে, কেন ডেবিট হচ্ছে, কেন খেলছে, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমাদের হিসাবের মৌলিক ধারণা, সচরাচর মৌলিক ধারণা আমাদের যে কথাগুলো আছে সেই কথা প্রথমে যেটা আসে 1 নম্বরে মূলধন হিসাব। কি হিসাব? মূলধন হিসাব। কি হিসাব আছে? মূলধন হিসাব। দেখো মূলধন হিসাবটাকে আমরা কিন্তু ব্যবসা মূলধন ছাড়া কি ব্যবসা করতে পারবো? তাহলে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান অঙ্ক করলে সব সময় এই কথাটা আসবে, মূলধন হিসাব। মূলধন হিসাবটা কি? মূলধন কখন? তাহলে ব্যবসা একটা, মালিক কিন্তু আরেকটা। মালিক কি করে? ব্যবসা ব্যবসার জায়গা, মালিক মালিকের জায়গা। মালিক কি করে? এই ব্যবসাটাকে সুবিধা দেয়। তাহলে মূলধনের সংজ্ঞা হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠানকে বা ব্যবসাতে কোনো সুবিধা প্রদান করে তাহলে তাকে মূলধন হিসাব বলে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে মালিক ব্যবসায়ে, মালিক ব্যবসায়ে কোনো সুবিধা প্রদান করলে মূলধন হিসাব হয়। কি হিসাব হয়? মূলধন হিসাব হয়। কি হিসাব হয়? মূলধন হিসাব হয়। ক্লিয়ার? মূলধন হিসাব। ঠিক আছে? অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা ক্লাস তুমি আমার ফেসবুক আইডি অথবা ইউটিউব চ্যানেলে আমার ক্লাসটা করবা, সব অধ্যায় সম্বন্ধে তুমি ধারণা পাবা। ঠিক আছে? আর যে ধারণাগুলো আমি দিচ্ছি এগুলো তুমি আসলে প্র্যাকটিক্যালি যারা সরাসরি ক্লাসে বসে আছে তো এই জন্য তুমি ভালো বুঝতে পারবা। এরপরে মূলধনের পর আমাদের যেটা আসে সেটার নাম হলো উত্তোলন হিসাব। আসলে সচরাচর আমরা অঙ্ক করতে গেলে এই দুটো জিনিস আমরা খুব ভুল করি। কি হিসাব? উত্তোলন হিসাব। কি হিসাব? উত্তোলন হিসাব। তাহলে উত্তোলন হিসাবটা কি? যেমন মালিক ব্যবসাতে সুবিধা দিল, এর নাম কি হিসাব হলো? মূলধন হিসাব। এখন ব্যবসা থেকে মালিক কোনো সুবিধা নিলে, তাহলে ব্যবসা থেকে বা ব্যবসা হতে মালিক কোনো সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাব হয়। কি হিসাব হয়? উত্তোলন হিসাব হয়। ঠিক আছে? তাহলে মূলধন হিসাব এবং উত্তোলন হিসাব ক্লিয়ার? তাহলে এখন অনেকেই পরীক্ষা মানে এটা অঙ্ক করার সময় বেশি ভালো বুঝতে পারে, উত্তোলন দেখলেই খালি উত্তোলন হিসাব দেখে। উত্তোলন দেখলে তাহলে এখানে প্রশ্নটা কি দাঁড়ালো? ব্যবসা থেকে যদি মালিক কোনো সুবিধা নেয় তাহলে সেটাকে আমরা কি বলবো? উত্তোলন হিসাব। এরপরে অঙ্ক করার সময় সচরাচর আরেকটা কথা আছে, সেটা হলো প্রাপ্য হিসাব। কি হিসাব? প্রাপ্য হিসাব। কি হিসাব? প্রাপ্য হিসাব। এটা আমরা বুঝি না, এটা মাথার মধ্যে সম্পূর্ণ ভালোভাবে ঢুকাই দেব। প্রাপ্য হিসাব কি? প্রাপ্য হিসাব এটা কিন্তু আজ লিখলাম, আগের নাম ছিল দেনাদার। আগে কি নাম ছিল? দেনাদার। আগে কি নাম ছিল? দেনাদার। ঠিক আছে? তাহলে প্রাপ্য হিসাব কখন? তোমাকে কিন্তু হিসাব বিজ্ঞান পড়া শুরু করার থেকেই আমি বলতেছিলাম যে ব্যবসাও তোমার নয়, ব্যবসার মালিকও তুমি নয়।
জাস্ট তুমি একটা কোম্পানির অ্যাকাউন্টেন্টস, এইটা তোমাকে ভাবতে হবে, এটা তোমাকে কি করতে হবে, ভাবতে হবে, এইটা ভাবে তোমাকে অঙ্ক করতে হবে। ওই প্রতিষ্ঠানটার মধ্যে কি কি আদান প্রদান হচ্ছে, কি কি লেনদেন হচ্ছে, এই লেনদেনগুলোকে সঠিকভাবে তোমাকে হিসাব নির্ণয় করাটাই কিন্তু তোমার কাজ। এই জিনিসটা তোমার মাথার মধ্যে সবসময় ভাবতে হবে। যদি এইটা ভাবো তাহলে তুমি অ্যাকাউন্টিং এর অঙ্ক সব ক্লিয়ার। অ্যাকাউন্টিং এর অঙ্ক বা হিসাব বিজ্ঞানের অঙ্ক তো তোমার মাথায় ঢুকবে না এমন কোনো কথা নয়, সব তুমি বুঝতে পারবা। জাস্ট নিয়মিত আসতে হবে এবং নিয়মিতভাবে ক্লাস করতে হবে। কি বুঝতে পারছো? তাছাড়া কিন্তু অ্যাকাউন্টিং এর বা হিসাব বিজ্ঞানের অঙ্ক এটা কোনো বিষয় নয়। বুঝতে পারছো? আর এই টপিকস আছে মৌলিক ধারণার মধ্যে আমরা 3 নম্বর আলোচনা করতেছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটা কি? একটা প্রতিষ্ঠানে মাল বিক্রয় করা হয়, কি করা হয়, বিক্রয় করা হয়। কোনো সেবামূলক প্রতিষ্ঠান হলে সেবা দেওয়া হয়, তাই না? তাহলে ধারে বা বাকিতে, ধারে বা বাকিতে মাল বিক্রয় অথবা সেবা প্রদান করলে, সেবা প্রদান করলে কি হয়, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হয়, প্রাপ্য হিসাব হয়। ঠিক আছে? প্রাপ্য হিসাব মানে কি, আমরা কারো কাছ থেকে টাকা পাবো, ব্যবসা, আমি অ্যাকাউন্টেন্ট, আমি লিখবো প্রাপ্য হিসাব। খাতায় যদি প্রাপ্য হিসাব লেখা থাকে আর মালিক যদি আসে তোমার খাতাটা চেকিং করে প্রাপ্য হিসাব, তার মানে মালিক কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে, কারণ বাকি দিছে ওই টাকাটা আমরা কি হবো, পাবো। আর যদি প্রদ হিসাব লেখা থাকে মালিক কি হবে, সবাই কোথায় থেকে আসবে, তাই না? আর এই প্রাপ্য হিসাবের বেশ কয়েকটা নাম আছে, বেশ কয়েকটা নাম আছে। যেমন প্রাপ্য হিসাব, কি হিসাব, প্রাপ্য হিসাব। তারপরে কি আছে, দেনাদার। তারপরে কি আছে, বিক্রয় খতিয়ানের জের, কি জের, বিক্রয় খতিয়ানের জের। আরেকটা নাম আছে কি, পাওনা। আরেকটা নাম থাকে হলো পুস্তক ঋণ, কি ঋণ, পুস্তক ঋণ। মোটামুটি সচরাচর অ্যাকাউন্টিং এর বই এই 5টা হিসাব পাওয়া যায়। এখন সব জায়গায় প্রাপ্য হিসাবে বেশি লেখা হয়, কি লেখা হয়, আর 9-10 এর বইগুলোতে কিন্তু দেনাদার বেশি লেখা আছে, কি লেখা আছে, দেনাদার। তাহলে আমরা যে টপিকস আলোচনা করতেছি সেটা হচ্ছে হিসাবের মৌলিক ধারণা। প্রথমে যেটা আলোচনা করছি কোর্স মানে সিলেবাস সম্বন্ধে ধারণা। হিসাবের মৌলিক ধারণার মধ্যে যে 3টি বিষয় আমি আজকে আলোচনা করলাম, এই 3টে বিষয় অনেক সুন্দর করে তোমরা আশা করি বুঝতে পারছো। নেক্সট ক্লাস, পরের টপিক থেকে আমাদের আলোচনা হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, ভালো থাকো।